আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আর নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব কাতারের আমির। ইসরায়েলি সেনাপ্রধান নিয়োগ, গ্যান্টোচ নেতানিয়াহু মুখোমুখি। অক্টোবরে পাকিস্তানে আগাম নির্বাচন। ক্ষুদ্রতম আগ্রাসনের অনুশোচনামূলক জবাব দেওয়া হবে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আগুন নিয়ে খেলা করলে হাত পুড়ে যাবে, বাইডেনকে চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি। ড্রোন রপ্তানিতে বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে ইরান, নিউ ইয়র্ক টাইমস। প্যারিসে ম্যাক্রনের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক। শস্য রপ্তানি চুক্তি, প্রশংসায় ভাসছেন এরদোগান। দোনেৎস্কের কারাগারে রকেট হামলায় নিহত 53, আহত 75। ইউক্রেনকে দুষছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের দাবি রাশিয়া একা হয়ে গেছে, কিন্তু ল্যাভরভ ঘুরছেন পুরো বিশ্ব। এবং সবশেষে থাকছে 6 আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে মুসলিম বিশ্বের এ বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মনোনীত করা হয়েছে। জর্ডান ভিত্তিক স্বাধীন গবেষণা সংস্থা রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতি বছর প্রভাবশালী মুসলিমদের নিয়ে দ্য মুসলিম 500 তৈরি করে থাকে। এই 500 জনের মধ্যে সর্বাধিক প্রভাবশালী 50 জনকে নিয়ে আরেকটি তালিকা করে সংস্থাটি। 2022 সালের এই তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির। পরের দুটি স্থানে পর্যায়ক্রমে রয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। 2021 সালে তালিকার শীর্ষে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টোজ ও বিরোধী দলের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু বিতর্কে জড়িয়ে পড়েছেন। গ্যান্তোজের অভিযোগ, বিরোধী দলীয় নেতা বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে রাজনৈতিক বিষয়ের সাথে জড়িত করে ফেলেছেন। এর আগে নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীর নতুন চিফ অফ স্টাফ নিয়োগে তার শর্ত মেনে নেওয়া এবং বর্তমান চিফ অফ স্টাফ আভিভ কোহাবির মেয়াদ বাড়ানোর দাবি জানান। গ্যান্টোজ বলেন, বর্তমান ইসরায়েলের সরকার নিজ স্বার্থ রক্ষার জন্য দায়িত্ব পালন করছে এবং দৃঢ়তার সাথে পরিচালিত হচ্ছে। নেতানিয়াহু নিরাপত্তা ইস্যুতে অপ্রয়োজনীয় ঝগড়া করছেন। প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গান্টোজকে সমর্থন দিয়ে বলেন, নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কে সঠিক তথ্য জানতে প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের কাছে আসা উচিত ছিল নেতানিয়াহুর। ইসরায়েলি সামরিক বাহিনীর বর্তমান চিফ অফ স্টাফ আভিভ কোহাবির মেয়াদ আগামী 15 জানুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রী গান্টোজ কোহাবির উত্তরাধিকারী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন। এই পদের জন্য বিশিষ্ট প্রার্থীদের সাথে তিনি কথাও বলেছেন। বর্তমান ডেপুটি চিফ অফ স্টাফ হারজি হালেভি এবং আরেক সদস্য ইসরায়েল স্টিকের সাথেও কথা বলেছেন। কিন্তু নেতানিয়াহু গান্টোজের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দাবি করেছে, নির্বাচন ও রাজনীতি থেকে দূরের ব্যক্তিকে সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ নিয়োগ করা উচিত। তিনি কোহাবির মেয়াদ বাড়ানোর জন্য আহ্বান জানান। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য এই পদটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন কোহাবি। অক্টোবর মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী ন্যাশনাল পার্টি এএনপি প্রধান শেখ রশিদ। নির্বাচনের দিনক্ষণের বিষয়ে পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছে বলে তিনি দাবি করেন। শেখ রশিদ জানান, অক্টোবর মাসে নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে ইমরান খান, পিপিপি নেতা আসিফ আলী জারদারি সহ অন্য নেতারা সায় দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে বলেও তিনি উল্লেখ করেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের ভূমিতে ক্ষুদ্রতম আগ্রাসনের কঠোর ও অনুশোচনামূলক জবাব দেওয়া হবে। সবাই যেন একথা জেনে রাখে। তিনি তার ধারাবাহিক প্রাদেশিক সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে গিয়ে এক জনসভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তাইওয়ান ইস্যুতে প্রায় 2 ঘণ্টাব্যাপী টেলিফোন আলাপে পরস্পরকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাইডেন তার চীনা সমকক্ষকে বলেছেন, তাইওয়ানের সরকার ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যে চীনের পক্ষ থেকে যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধী ওয়াশিংটন। এর জবাবে শি জিনপিং বলেছেন, তার দেশ কেবল এক চীন নীতি অনুসরণ করে এবং যে কেউ আগুন নিয়ে খেলা করতে আসবে তাকে জ্বলে পুড়ে মরতে হবে।
তাইওয়ান নিয়ে চীনের প্রেসিডেন্ট এই প্রথম এমন সরাসরি হুমকি দেননি। তিনি গত বছরও এক বক্তৃতায় বলেছিলেন, তাইওয়ানকে স্বাধীনতা দিতে উস্কানি দেওয়া আগুন নিয়ে খেলা করার শামিল। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি শীঘ্রই তাইওয়ান সফরে যাবেন বলে গণমাধ্যমে জল্পনা ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই মুহূর্তে কোনো বিদেশ সফরের পরিকল্পনা পেলোসির নেই। তবুও চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের সফর অনুষ্ঠিত হলে তার পরিণতি হবে ভয়াবহ। পাইলটবিহীন বিমান বা ড্রোন রপ্তানি দিক দিয়ে ইরান বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে এবং ইরানের প্রভাব এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এমনই মন্তব্য করেছেন মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। ইরানের ড্রোন নির্মাণ শিল্প বিগত বছরগুলোতে আমেরিকা ও ইসরায়েলের মাথা ব্যথার অন্যতম প্রধান কারণে পরিণত হয়েছে। মার্কিন কর্মকর্তারা গত কয়েক মাসে একাধিকবার একথা বলেছেন যে ইরানের ড্রোন শক্তির কারণে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে বিমান শক্তির দিক দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব হারিয়েছে ওয়াশিংটন। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ইরান মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলোর কাছে ড্রোন প্রযুক্তি রপ্তানি বাড়িয়ে দিয়েছে। ইরান এই শিল্পে একটি আন্তর্জাতিক খেলোয়াড়ে পরিণত হওয়ার চেষ্টা করছে। ড্রোনের নকশা তৈরি ও নতুন নতুন ড্রোন তৈরিতে ইরান বিগত বছরগুলোতে ধারাবাহিক উন্নতি করেছে বলেও মার্কিন দৈনিকটি জানিয়েছে। ইউরোপ সফরের অংশ হিসেবে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গতকাল সন্ধ্যায় প্রেসিডেন্ট ভবন এলএসি প্রাসাদে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সেখানে নৈশভোজের পাশাপাশি দুই নেতার মধ্যে হৃদ্যতাপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অন্যান্য ইস্যুর সঙ্গে বর্তমান বৈশ্বিক সংকটের মুখে থাকা জ্বালানি তেল এবং ইরানের পরমাণু শক্তি নিয়ে দুই নেতার আলোচনা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো ধরনের ঘোষণা না দিয়েই শুক্রবার ওডেসা বন্দর পরিদর্শন করতে যান। 5 মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ওই বন্দর থেকে খাদ্য শস্যবাহী জাহাজ যাত্রা শুরু করার আগে তিনি সেখানে গেলেন। পশ্চিমা রাষ্ট্রদূতদের তিনি বলেছেন, ইউক্রেন তাদের খাদ্যশস্য রপ্তানি করতে প্রস্তুত। তিনি বলেন, বিশ্বের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার দেশ যে ভূমিকা পালন করে আসছে সেটি বজায় রাখা গুরুত্বপূর্ণ। এদিকে কৃষ্ণ সাগরের বন্দরে আটকে থাকা শস্য রপ্তানি সচল করতে তুরস্কের মধ্যস্থতায় গত 22 জুলাই ইউক্রেন রাশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির সময় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী চলমান খাদ্য সংকট মোকাবেলায় দারুণ ভূমিকা রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আর এতে তিনি সারা বিশ্বের প্রশংসা কুড়াচ্ছেন। চুক্তির ফল পর্যবেক্ষণ ও শস্য রপ্তানি পর্যবেক্ষণে তুরস্কের ইস্তাম্বুলে খোলা হয়েছে যৌথ সমন্বয় কেন্দ্র জেসিসি। এই কেন্দ্রটি জাতিসংঘ, তুরস্ক, ইউক্রেনীয় এবং রাশিয়ান কর্মকর্তারা তত্ত্বাবধান করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিটির জন্য তুরস্কের প্রশংসা করেছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কর ইয়েলেন ভকা কারাগারে রকেট হামলায় অন্তত 53 জন বন্দী নিহত ও 75 জন আহত হয়েছেন। হতাহতদের সবাই মারিওপোলের আজাব স্টাইল ইস্পাত কারখানায় রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সৈন্য ও মিলিশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে এবং ঘটনাটিকে নগ্ন উস্কানি বলে অভিহিত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ বলেছেন, ইয়েলেন ভকা কারাগারে মূলত ইউক্রেনের সেনাবাহিনী ও আজাব মিলিশিয়া সদস্যদের রাখা হয়েছিল। ভবিষ্যতে ইউক্রেনীয় সৈন্যরা যাতে আত্মসমর্পণ করতে নিরুৎসাহিত হয় সেজন্য এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিশেষ তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলে থাকেন, ইউক্রেন হামলা করায় বিশ্বের অন্যান্য দেশগুলো রাশিয়াকে প্রত্যাখ্যান করেছে, তারা এখন একা হয়ে গেছেন। তবে যুক্তরাষ্ট্রের এমন দাবির পুরো বিপরীত চিত্র দেখা যাচ্ছে। বর্তমানে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে পুরো বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এমনকি মিশর এবং উগান্ডার মতো দেশগুলোর প্রেসিডেন্টও দেখা করছেন ল্যাভরভের সঙ্গে। এই দুটি দেশ যুক্তরাষ্ট্রপন্থী হিসেবেই পরিচিত। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বর্তমানে বিভিন্ন দেশে যাচ্ছেন, সেসব দেশের নেতাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, ছবি তুলছেন, হাসছেন, প্রায় সবই করছেন। যে রাশিয়াকে যুক্তরাষ্ট্র একা হয়ে গেছে বলে থাকে, সেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ঢাকা সফর চূড়ান্ত করেছে বেইজিং। আগামী 6ই আগস্ট দুদিনের সফরে আসছেন তিনি। কূটনৈতিক সূত্র জানিয়েছে, জরুরি ওই সফরে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেনের সঙ্গে
আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। কর্মকর্তারা বলেছেন, নানা কারণে চীনের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথম সফরটি বেইজিংয়ের আগ্রহে হচ্ছে, ফলে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও এতে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতির আলোচনা গুরুত্ব পাবে। বাংলাদেশের কৌশলগত উন্নয়ন অংশীদার চীনের পররাষ্ট্রমন্ত্রী সফরে অবধারিতভাবে অর্থনৈতিক সংকটের সমাধান সূত্র খুঁজে পাওয়ার চেষ্টা হবে। দেশটির সঙ্গে সম্পাদিত ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় আসবে।